সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ভিডিও। আজকে আমরা কথা বলবো হচ্ছে মূলত অ্যামিটার নিয়ে। অ্যামিটার জিনিসটা সম্পর্কে তোমরা হয়তো আগে অনেকবার শুনেছো কিংবা বই পুস্তকে পড়েছো। যারা এসএসসি তে পড়ছি তাদের জন্য এই জিনিসটা হেল্পফুল হবে। যারা ইন্টারে উঠলাম এবং অ্যাডমিশন দিব তাদের জন্য মূলত অ্যামিটারের থিওরি এবং এটার কিছু ম্যাথস হচ্ছে আমি বানায় টানায় নিয়ে আসি নাই। এটা একেবারে একটা ভিডিও, আমি একদম ডিরেক্টলি বানাইতে বসে গেছি। সো অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারি মাঝখানে, সেটার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে হচ্ছে ভিডিওটাকে লাইক করে রাখতে পারো। পরবর্তীতে আমরা ভোল্ট মিটার নিয়ে ভিডিও তৈরি করব, সেটার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। আচ্ছা, শুরুতেই হচ্ছে অ্যামিটার সম্পর্কে একটা ধারণা নিয়ে নেওয়া দরকার যে অ্যামিটার আসলে জিনিসটা কি। অ্যামিটারের কাজ হচ্ছে মূলত তড়িৎ প্রবাহ পরিমাপ করা। তড়িৎ প্রবাহকে সে পরিমাপ করে, তাই না? বা হচ্ছে কারেন্ট ফ্লোকে সে হচ্ছে মাপতে পারে। এটা হচ্ছে কি অ্যামিটারের কাজ। আচ্ছা, তো সো কোন একটা সার্কিটের ভিতরে যখন অ্যামিটারটা থাকবে তাহলে সে কিভাবে থাকতে পারে একটু দেখি। ধরো এইখানে একটা সার্কিট আছে, আমি বললাম এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ভোল্টেজ আছে, তাই তো? আচ্ছা, যখন আমরা ভি ইকুয়ালস টু আই এর যে সূত্রটা ছিল আমরা পাইছিলাম কি জানি, আই প্রপোর্শনাল টু ভি। তারপরে এখানে আমরা একটা কনস্ট্যান্ট নিয়েছিলাম কি, আই ইকুয়ালস টু জিভি। তারপরে আমরা এই কনস্ট্যান্টটা যেটা জি নাম দিয়েছিলাম সেটা আসলে ছিল কি পরিবাহিতা। পরে এর নাম চেঞ্জ করে আমরা বলছিলাম যে এটার বিপরীত রাশি আর একটা আছে, ওইটাকে আমরা বলবো হচ্ছে রোধ। তখন এটাকে চেঞ্জ করে তারপর আমরা ভি ইকুয়ালস টু আই আর এই জিনিসটা পাইছিলাম এই জি কে ওয়ান বাই আর দ্বারা রিপ্লেস করার পরে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে ভি ইকুয়ালস টু আই আর, এই যে আর এর উৎপত্তি যে হয়েছিল সেটা আসলে কি একটা ধ্রুবক থেকে হয়েছিল, তাই না? সো নিয়ম হচ্ছে কি, তার মানে বুঝতে পারতেছি আমরা যে কোনো একটা ঘটনায় যদি আমি ভোল্টেজ এবং মানে ভোল্টেজ যদি চেঞ্জ করি, যেহেতু ভোল্টেজ এখানে স্বাধীন চলক, আমি যদি ভোল্টেজ চেঞ্জ করি কোথাও তাহলে তার কারেন্ট ফ্লোটাও চেঞ্জ হবে। রেজিস্ট্যান্সটা নর্মালি চেঞ্জ হয় না। রেজিস্ট্যান্স বলতে এই রেজিস্ট্যান্সটা বোঝানো হচ্ছে। যদি তুমি পরিবাহী তারের কথা বলো তাহলে তার রেজিস্ট্যান্সটা আলাদাভাবে চেঞ্জ হবে, সেই কাহিনী আলাদা। সো এটা আমাদের দরকার নেই। আমাদের মূলত কাজ করতে হবে এই রেজিস্ট্যান্সটা নিয়ে, যেটা আসলে একটা ইউনিক হয় এবং যার মান কনস্ট্যান্ট থাকে। আমরা ধরে নিলাম এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল তার মান হচ্ছে 1 ওহম, ঠিক আছে? এখানে যে ব্যাটারিটা কানেক্টেড আছে সেই ব্যাটারিটা আমি বিভিন্ন ভোল্টেজের ব্যাটারি অ্যাপ্লাই করতে পারি বা বিভিন্ন ইএমএফ এর ব্যাটারি অ্যাপ্লাই করতে পারি। সো ধরে নিলাম এটা হচ্ছে 5 ভোল্টস এর ব্যাটারি। সো এখন তোমরা বুদ্ধি করে বলো তো যে এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। সো অ্যাম্পিয়ারের জন্য যে সূত্রটা আর কি, বা কারেন্ট ফ্লো এর জন্য যে সূত্রটা, সেটাকে আমরা বলি হচ্ছে ভি বাই আর হিসেবে। সো এখানে ভোল্টেজ যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে 5 ভোল্ট এবং যে রেজিস্ট্যান্সটা কার্যরত আছে সেটা কত, 1 ওহম। সো ভেরি অবভিয়াসলি এখানে যে কারেন্ট ফ্লোটা হবে সেটা ডিরেকশন হবে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজের দিকে, এবং সেটা হবে 5 অ্যাম্পিয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? এটা 5 অ্যাম্পিয়ার হবে, এটা আমরা বুঝি সবাই। তো কাহিনীটা কি হলো আসলে? তো এই অ্যামিটারটার কাহিনী কি? অ্যামিটার হচ্ছে কি, যে এখন তুমি কত ভোল্টের ব্যাটারি লাগাইছো সেটা যদি তুমি দেখতে না পাও, তোমার এখানে রোধ কত ছিল সেটা যদি তুমি দেখতে না পাও, তাইলে এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তুমি কিভাবে বুঝবা? কিংবা ধরো তুমি একটা জানো যে এটা 1 ওহমের একটা রোধ, ঠিক আছে, কিন্তু এখানে ব্যাটারিটা যে কত ভোল্টেজের এটা তুমি জানো না। অথবা তুমি যে ব্যাটারিটা কানেক্ট করতেছো সেটা তুমি জানো হচ্ছে যে হ্যাঁ ব্যাটারির গায়ে লেখা আছে 5 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট এগুলা, কিন্তু যে রোধটা তুমি ইউজ করতেছো সেই রোধটা তুমি জানো না কত। একটা বাল্ব আছে তোমার কাছে, সেই বাল্বের রোধ কত সেটা তুমি জানো না। একটা ফ্যান আছে, ফ্যানের রোধ কত জানো না। তো তুমি সেটা কারেন্ট ডিটারমাইন করার মাধ্যমে কিন্তু রোধটা পেয়ে যাবা। কিন্তু এই যে কারেন্টটা ডিটারমাইন করবো আমরা, এটা কিভাবে করবো এটা আগে বুঝে নিতে হবে। এটা ব্যবহার করা হয় অ্যামিটার ব্যবহার করে, এটা হচ্ছে অ্যামিটারের উদ্দেশ্য। এখন কথা হলো যে অ্যামিটার আর গ্যালভানোমিটার এই দুইটার তফাৎ কি, আবার গ্যালভানোমিটার কি জিনিস, এই কথাটা কেন নিয়ে আসলাম অ্যামিটার পড়াইতে যায়। সো গ্যালভানোমিটার সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিতে হবে আমাদের। গ্যালভানোমিটার, আচ্ছা, গ্যালভানোমিটার যে জিনিসটা এটা হচ্ছে আমাদের অনেকটা তড়িৎ বীক্ষণ যন্ত্রের মতো। তড়িৎ বীক্ষণ যন্ত্র আমরা স্থির তড়িতে বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে অনেক ছোটবেলায় পড়ছিলাম। ইলেকট্রোস্কোপ কি জানি বলে ওইটাকে, ভুলে গেছি, ইলেকট্রোস্কোপ যন্ত্র সামথিং। তো ওইটার কাজ ছিল আসলে কোনো একটা যন্ত্রের ভিতরে যে স্বর্ণপাত পরীক্ষা করতাম আমরা, একটা জারের ভিতরে কি এরকম ভাবে কি দুইটা ফয়েল ঝুলানো থাকতো, তাই না? তো ওইটার ভিতর দিয়ে আমরা হচ্ছে স্বর্ণপাত পরীক্ষা করতাম কিভাবে ওদের দুইটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা বাড়তেছে নাকি কমতেছে এটা বোঝার মাধ্যমে আমরা বুঝতাম যে এখানে কোন চার্জ আছে, পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে, আর কোনটা সংখ্যা বেশি আছে নাকি কম আছে। আচ্ছা, একটু মনে করে দেখো তো এক্স্যাক্টলি কত কুলম চার্জ আছে, পজিটিভ আর নেগেটিভ যাই হোক, এক্স্যাক্টলি কত কুলম চার্জ আছে সেটা সম্পর্কে কি কোনো ধারণা আমাদেরকে এই ইলেকট্রোস্কোপ বা তড়িৎবীক্ষণ যন্ত্র দিতে পারতো? পারতো না। ঠিক একইভাবে গ্যালভানোমিটার সেরকম একটা জিনিস। গ্যালভানোমিটার হচ্ছে যে চলকুণ্ডলী গ্যালভানোমিটার গুলো আসলে নর্মালি ব্যবহার করা হয়, যেখানে হচ্ছে কি থাকে তোমার ওর ভিতর দিয়ে মানে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র থাকে, ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হইলে সেটার ভিতর দিয়ে যে ইলেকট্রন গুলো থাকে। সো আমরা তো ওই যে চৌম্বকের চ্যাপ্টার যদি কেউ পড়ে থাকি তাহলে বুঝবা যে তোমার কোন একটা ইয়ার ভিতর চৌম্বকের ক্ষেত্রের ভিতর দিয়ে যদি ইলেকট্রন দৌড়াদৌড়ি করে বা কারেন্ট পাস হয় তাহলে সেখানে ভিতরে কিন্তু কিছু ফোর্স তৈরি হয়, কিছু ফোর্স জেনারেট হয়, তাই না? তো সেই যে ফোর্সটা জেনারেট হয় সেই ফোর্সের কারণে দেখা যায় যে ওইখানে কিছু বিক্ষেপ দেয়, নিডল থাকে একটা, সেই নিডলটা হচ্ছে ডানে বামে ঘুরে বা সূচ থাকে, সেই সূচকটা ডানে বামে নড়াচড়া করার মাধ্যমে বোঝায় যে ওখানে কারেন্ট আছে। সো গ্যালভানোমিটার কিন্তু তড়িৎবীক্ষণ যন্ত্রের মতো। সে কোনো একটা জায়গায় কারেন্ট আছে কিনা সেটার উপস্থিতি সম্পর্কে জানান দিতে পারে, কারণ ওর ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে কি হচ্ছে না এটা সম্পর্কে জানা যায়। আবার কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে, ধরো তুমি এই দিক থেকে কারেন্ট দিলা, নিডল বাঁকাইলো এই দিক বরাবর, যখন তুমি এই দিক থেকে কারেন্ট দিলা নিডল বাঁকাইলো এই দিক বরাবর, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ডিরেকশন সম্পর্কে আইডিয়া পাইলা কারেন্টের, কিন্তু তুমি এক্স্যাক্টলি কারেন্টের ভ্যালু কত সেটা বুঝতে পারতেছো না। ঠিক যেমনটা তুমি তড়িৎবীক্ষণ যন্ত্রতে এক্স্যাক্টলি কত কুলম চার্জ সেখানে ফ্লো হচ্ছে সেটা আইডিয়া
পাচ্ছিলা না, তাই না? সো গ্যালভানোমিটার সেরকম একটা যন্ত্র। এখন গ্যালভানোমিটার ব্যবহার করে, গ্যালভানোমিটারের এই প্রপার্টিটা ব্যবহার করে আমরা আসলে অ্যামিটারটাকে তৈরি করি। যেমন ধরো এই সার্কিটটাতে আমি যদি এখন একটা অ্যামিটার বসাই, মনে রাখতে হবে অ্যামিটার যে জিনিসটা, অ্যামিটার বসাইতে হয় কিসে? সিরিজে। সিরিজ কানেকশনে অবশ্যই আমরা অ্যামিটার বসাবো। অ্যামিটার কখনো প্যারালালে থাকে না। প্যারালালে থাকলে সেখানে কাহিনী আছে, সেটা আলাদাভাবে হিসাব করতে হয়। কেন সিরিজে থাকাইতে হবে দেখো তো। আমি যদি আচ্ছা কার্যরত ভাবে একটু কথা বলে নিই আগে, যে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের রোধ এমনিতেই অনেক কম থাকে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো, গ্যালভানোমিটারের রোধ এমনিতেই অনেক কম, আর মোটামুটি কম থাকে আর কি। আর অ্যামিটারের যে আদর্শ অবস্থায়, আদর্শ অবস্থায় অ্যামিটারের রোধ 0 ওহম, ঠিক আছে? স্ট্যান্ডার্ড আইডিয়ালি 0 ওহমস, ঠিক আছে? তার আদর্শ অবস্থায় তার রোধ কিন্তু 0 ওহম। তাহলে 0 ওহমের একটা অ্যামিটার আসলে যদি আমি এইখানে যদি আমি প্যারালালে কানেক্ট করতাম তাহলে কি হতো? ধরো এখানে একটা অ্যামিটার আছে, অ্যামিটার কিভাবে বানাই এটা বলবো আমি। ধরো এখানে একটা অ্যামিটার আছে, এখন অ্যামিটারটা আমি প্যারালালে কানেক্ট করছি, তাহলে সমস্যা কি? এখানে যে কারেন্টটা আসবে, ও দেখবে যে এখানে তো অনেক ছোট্ট মানের একটা কারেন্ট আছে, সরি রোধ আছে, আর নিচে একটা বড় মানের রোধ আছে, কারণ একের থেকেও ছোট হয়তো সেটা। সো তখন দেখবে যে কারেন্ট পুরোটা উপর দিয়ে চলে যাচ্ছে। কিংবা আমরা জানি যে প্যারালালি কানেক্টেড থাকলে আসলে তো কারেন্টের ডিভিশন হয়। সো কারেন্ট যদি ডিভাইড হয়ে যায় তাহলে তো মুশকিল আছে আবার। কেন? কারণ কারেন্ট ডিভাইড হইলে কি হবে? এইখানে যে পরিমাণে কারেন্ট, এখান দিয়ে দেখা যাবে 4 অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যাইতেছে, তাহলে কি আমার কাজ হইলো? আমার তো এর ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার ফ্লো হওয়ার কথা, কিন্তু এটা প্যারালালে কানেক্ট করার কারণে এর ভিতর দিয়ে গেল 1 অ্যাম্পিয়ার, তাহলে আমি মাপতে পারলাম না ঠিক মতো, তাই না? সো এই জন্য এটাকে প্যারালালে কানেক্ট করা হয় না। আচ্ছা সিরিজে কানেক্ট করলে কি কোনো সমস্যা নেই? আছে, সিরিজে কানেক্ট করলেও সমস্যা আছে। দেখো এখানে অ্যামিটার লাগাইছি, এখন এই অ্যামিটারের রোধ যদি বেশি হয়, যেমন ধরো অ্যামিটারের রোধ হচ্ছে 1 ওহম ধরে নিলাম, তাহলে দেখো তো আগে যদি এই জিনিসটা না থাকতো, ধরো এটা নাই এখন, তাহলে কত কারেন্ট ফ্লো হচ্ছিল? 5 অ্যাম্পিয়ার। এখন যদি এটা থাকে তাহলে দেখো তো এখন তুল্য রোধ কত হয়ে গেল পুরো সার্কিটের জন্য? 1 আর 1 মিলে 2 তৈরি হলো, তাই না? সো এখানে 2 ওহম হচ্ছে কি তুল্য রোধ। তাহলে এখানে কারেন্ট ফ্লো কিন্তু তুমি 5 অ্যাম্পিয়ার পাবা না, তুমি পাবা 2.5 অ্যাম্পিয়ার। তাহলে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট মেপে আমি কি করবো? আমার তো 5 অ্যাম্পিয়ার ফ্লো হওয়ার কথা এই জায়গায়। সেই জন্যই অ্যামিটারের রোধ যত কম হবে সেইখানে এই তুল্য রোধটা 1-এর তত কাছাকাছি থাকে। সো ঠিক আছে। আচ্ছা সো আমরা ধরে নিলাম এটা রোধ তো পুরোপুরি ভাবে আমরা তো আর আদর্শ অবস্থা বানাতে পারবো না। আমরা হচ্ছে এটাকে ধরলাম যে এটা হচ্ছে 0.05 ওহম, অনেক ছোট্ট একটা রোধ নিচ্ছি, আর 0.5 না 0.01 নিলেই হবে। সো ধরে নিলাম এটা হচ্ছে 0.01 ওহম। সো দেখো তো এখানে তুমি যে কারেন্টটা মাপবা সেটা কি এক্স্যাক্টলি 5 অ্যাম্পিয়ার হবে? বা আচ্ছা এখানে কারেন্ট যেটা ফ্লো হওয়ার কথা সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, কিন্তু এই অ্যামিটার থাকার কারণে কারেন্ট কিন্তু অ্যাকচুয়ালি 5 ফ্লো হবে না। অ্যাকচুয়ালি বাস্তব দুনিয়াতে কারেন্ট কিন্তু 5 ফ্লো হবে না, 5-এর থেকে একটু কম ফ্লো হবে। কিন্তু থিওরিটিক্যালি এই অ্যামিটার যদি না থাকতো তাহলে কিন্তু 5 অ্যাম্পিয়ারই ফ্লো হওয়ার কথা। সো আমরা কিন্তু চাচ্ছি যে এই অ্যামিটারটা 5 অ্যাম্পিয়ার ডিটারমাইন করুক। সো এটার জন্য আমরা যে কাজটা করি, আমাদের কাছে যে নিডলটা থাকে সেটাকে আমরা একটু ক্যালিব্রেট করে নিই। কিরকম? এই যে এরকম কিছু একটা থাকে আমাদের কাছে আর কি। সো এইখানে যখন অ্যামিটারটা 5 অ্যাম্পিয়ার দেখাবে, যখন অ্যামিটারে আমি 0.01 ওহম নিলাম একটা, মানে অ্যামিটার কিন্তু এখন আমরা তৈরি করতেছি, মাপতেছি না কারেন্ট, এখন অ্যামিটার তৈরি করতেছি। তো অ্যামিটার তৈরি করার সময় যেটা করা হয়, এখানে ছোট্ট মাপের একটা রোধ আলাদা থাকে আর কি, ওর রোধটা তো চেঞ্জ হবে না। সো ও যদি না থাকতো তাহলে যে কারেন্ট ফ্লো হতো সেটা ছিল 5 অ্যাম্পিয়ার, তাই না? সো আমরা কি করবো? 1 ওহমের একটা রোধ লাগাবো, 5 ভোল্টের একটা ব্যাটারি লাগাবো। তাইলে এইখানে যে নিডলটা ছিল তার ইনিশিয়াল পজিশন তো এই জায়গায়, সো সেই দেখা গেল সে ডিফ্লেক্টেড হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে? ধরলাম এখানে চলে আসছে। তার মানে এখানে আসলে কি অ্যামিটারটা যদি থাকে তাহলে এটা 0.01 রোধ শো করবে আর কি, কিন্তু কারেন্ট যেটা ফ্লো হবে সেটা হচ্ছে 4, মানে 5-এর থেকে একটু কম, 4.999 এরকম কিছু একটা, তাই না? কিন্তু যদি অ্যামিটারটা না থাকতো তাহলে যেটা শো করতো 5 অ্যাম্পিয়ার। সো অ্যামিটার থাকার কারণে কত শো করতেছে? 4-5-এর থেকে একটু কম, তাই না? সো আমরা এই 0.01-এর এই ব্যাপারটাকে নেগলেক্ট করে এইখানে এটা থাকা অবস্থাতেই যে কারেন্টটা ফ্লো করে এবং যার জন্য গ্যালভানোমিটার এতখানি রিডিং দেখায়, সেই পজিশনে আমরা এখানে মার্ক করে দিব 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সো এইখানে যে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি 5 অ্যাম্পিয়ারের জন্য যতটুকু ডিফ্লেকশন হয় সেটা না, এটা 5-এর থেকে একটু কম। কিন্তু অ্যামিটার যদি না থাকতো তাহলে তো 5-ই ফ্লো হইতো, তাই না? তো সেই কারণে এইভাবে 5 দেওয়া হয়। যদি এখন আমি এখানে 5-এর পরিবর্তে একটা 4 ভোল্টের ব্যাটারি লাগাই, 4 ভোল্টের ব্যাটারি লাগাইছি, তাহলে এখান দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে? প্রবাহিত কারেন্ট হবে তখন 4 ভোল্ট, সরি 4 অ্যাম্পিয়ার, তাই না? সরি 4 অ্যাম্পিয়ার তো হবে না, আবার ওই যে 4-এর থেকে একটু কম হবে, কারণ এখানে কি আবার আরেকজন আছে বসে আছে, তাই না? সো এখানে কিন্তু আরেকজন বসে আছে, তাই 4 থেকে একটু কম। কিন্তু যদি ওই অ্যামিটারটা না থাকতো তাহলে কত শো করতো? এক্স্যাক্টলি 4-ই শো করতো। সো আমরা এখানে ইন্ডিকেট করবো যেই পর্যন্ত সে ডিফ্লেকশন দেখাবে সেইখানে আমি ইন্ডিকেট করে দেবো 4 অ্যাম্পিয়ার। সো একইভাবে 3 ভোল্টের ব্যাটারি লাগাবো, কত অ্যাম্পিয়ার কারেন্ট পাবো? 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এখানে ইন্ডিকেট করে দিলাম 3 অ্যাম্পিয়ার। তারপর আমি আর একটা 2 ভোল্টের ব্যাটারি লাগাবো, এখানে একটা কারেন্ট পাবো, সেটা দেখা যাবে হচ্ছে শো করবে কত? 2 অ্যাম্পিয়ার। তারপর আমি যদি 1 ভোল্টের একটা ব্যাটারি লাগাই তাহলে কত কারেন্ট শো করবে? 1 অ্যাম্পিয়ার। সো এটা পাইলাম আমরা 1 অ্যাম্পিয়ার, তাই তো? এই যে হয়ে গেল। তাহলে এখন কোথাও যদি এই ঠিক মাঝামাঝি কোনো একটা বিন্দুতে পাঠ দেখায় তাহলে কত বুঝবো আমি? সেখানে আসলে 3.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা
আচ্ছা, আর আরেকটা ব্যাপার সেটা হলো যে এখন আমি যদি এই যে ব্যাটারিটা এটা ব্যাটারিটা ওরিয়েন্টেশন উল্টায় দেই, তাহলে কি হবে? সিম্পলি কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছিল আগে, কারেন্ট এখন উল্টা দিকে ফ্লো হবে না। এবং আমি বলছিলাম গ্যালভানোমিটার যদি একদিক থেকে তুমি দাও, কারেন্ট দাও, তাহলে একদিকে ডিফ্লেকশন দিবে। যদি তুমি অন্য দিক থেকে কারেন্ট দাও, তাহলে তার ডিফ্লেকশনটা অন্যদিকে হবে। সো এখন এইদিকে হয়েছে, এটা কিন্তু এইদিকে হতে পারতো। এই যে 5 অ্যাম্পিয়ার যেটা আমি ইনিশিয়াল ডিরেকশন এটা দেখাচ্ছি, এটা কিন্তু এইদিকেও হতে পারতো। ডান দিকেই হবে, বাম দিকেই হবে, ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ এরকম কোনো কথা নাই। একটা ডিরেকশন ডান দিকে দেখালে অন্য ডিরেকশনটা বাম দিকে দেখাবো, আচ্ছা বলা যায়, ঠিক আছে? তাহলে অন্য ডিরেকশন গুলো কিরকম হবে তখন? অন্য ডিরেকশন গুলো সিম্পলি তখন আমরা দেখতে পাবো, দেখা গেছে একটা গেছে এইদিকে 5 -5 অ্যাম্পিয়ার, এদিকে -4 অ্যাম্পিয়ার। এটা শুধু ডিরেকশনের জন্য বলতেছি। তারপরে এইভাবে এইভাবে কারেন্টের ফ্লো আমরা দেখতে পাবো আর কি, ঠিক আছে? তাহলে এইখানেও আমরা আসলে কি বুঝে ফেলবো? কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে সেটা সম্পর্কেও আইডিয়া পাওয়া যাবে, কারেন্টের ভ্যালু গুলো কত সেটা সম্পর্কেও আইডিয়া পাওয়া যাবে। সো এটা হচ্ছে অ্যামিটারের কাজ। এত সহজে আমরা হচ্ছে অ্যামিটার তৈরি করি। আমরা জানি যে এখানে যে নিডলে যেটা এক্স্যাক্টলি শো করতেছে, অ্যাকচুয়াল কারেন্ট সেটা ফ্লো হয় না, তার থেকে একটু কম ফ্লো হয়। কিন্তু আমাদের এটা জানার জন্য যে অ্যামিটার যদি না থাকতো তাইলে কারেন্টটা কত, সেটা কিন্তু এক্সাক্ট ভ্যালুগুলোই তারা কিন্তু এখানে ঠিকভাবে দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা অ্যামিটার তৈরি করলাম। এখন অ্যামিটার যদি কোনো সার্কিটে থাকে তাহলে কি করতে হবে? যেমন তোমার প্রশ্নে বলতে পারে এরকম যে এখানে ধরো একটা রোধ আছে, ধরো এটা হচ্ছে 5 ওহম, এখানে একটা অ্যামিটার লাগাই দিছে, তারপরে এখানে আর একটা হচ্ছে রোধ ভোল্টেজ আছে ধরো এরকম, হ্যাঁ? তারপরে এখানে ধরো এটা দেওয়া আছে 25 ভোল্ট। তারপরে এখন তোমাকে জিজ্ঞেস করো যে অ্যামিটার কত পার্টস দেখাবে। সো ওই যে বলছিলাম যে অ্যামিটার কে স্বাভাবিক দুনিয়ায় তুমি যদি স্বাভাবিক থাকতে চাও, তাহলে অ্যামিটারকে কানেক্ট করবো হচ্ছে সিরিজে। কোনো একটা রোধের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা জানার জন্য ওই রোধের ভিতর দিয়ে, আবার বলছি, কোনো একটা রোধের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা জানার জন্য ওই রোধের সাথে সিরিজে আমরা অ্যামিটারকে সংযুক্ত করব, ঠিক আছে? এই যে সিরিজে সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে? এটা আবার এর উপরে প্যারালালে সংযুক্ত করা যাবে না, যেটা আমি এখানেই দেখাইছিলাম। সিরিজে সংযুক্ত করছি। এখন দেখো এর ভিতরে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। যাই ফ্লো হোক আমরা হিসাব করে বের করতে পারি। এটা হবে হচ্ছে 25/5 = 5 অ্যাম্পিয়ার। সো আমি তখন বলে দেবো অ্যান্সারে যেখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। সো সিমিলার যদি আমরা আরেকটা ছোট্ট প্রবলেম দেখি, দেখো। সো সিমিলার যদি আরেকটা ছোট প্রবলেম দেখি, সেটা হতে পারে এরকম যে ধরো এইখানে একটা রোধ দিছে, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার 5 ওহমের। তারপরে এইখানে একটা রোধ দিছে, সেটা হচ্ছে 5 ওহমের, ঠিক আছে? তারপর এইখানে আমি একটা অ্যামিটার সংযুক্ত করে দিছি, সেটা হচ্ছে কি অ্যামিটার আর কি। ওকে। আর এখানে একটা আর ভোল্টেজ আছে আর কি, সেটা আমি বললাম হচ্ছে 20 ভোল্ট। এখন তোমাকে জিজ্ঞেস করা হইলো যে এই সার্কিটের ভিতরে বা এইখানে অ্যামিটার কত পার্টস দেখাবে, এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? অ্যামিটার কতটুকু কারেন্ট ফ্লো শো করবে, অ্যামিটারের পার্ট কত হবে, এমন না, এমন বলে নাই যে 5 ওহমের ভিতরে কতটুকু কারেন্ট ফ্লো, এর ভিতরে কতটুকু কারেন্ট ফ্লো জিজ্ঞেস করছে, এই অ্যামিটার ভিতরে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। সো আগে বলছি অ্যামিটার স্বাভাবিক দুনিয়াতে অ্যামিটার কিভাবে সংযুক্ত থাকার কথা? সিরিজে। কিন্তু এখানে কি সিরিজে আছে? নাই। এখানে আছে কিন্তু কোন একটা জিনিসের সাথে প্যারালালে আছে, স্বাভাবিকভাবে সে নাই। তাহলে স্বাভাবিকভাবে না থাকলে কিছু জিনিসপত্র আমাদের মাথায় নিতে হবে। সেটার মধ্যে সব থেকে প্রথম হচ্ছে আইডিয়াল কন্ডিশনে তার অ্যামিটারের রোধ কত হয়? 0 ওহম হয়। সো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা প্রথমত কি করবো, এখানে ওর কি জানি বলে, ওর দেখবো যে কারেন্ট কোথায় ফ্লো হচ্ছে আসলে। সো এখানে হচ্ছে কি আছে আমাদের, ভোল্টেজ আছে হচ্ছে 20 ভোল্ট, এখান থেকে কারেন্ট আসতেছে, ওর কাছে যাওয়ার কোনো পথ নাই, ও 5 ওহমের ভিতর দিয়ে পার হবে, গেল। তারপরে তার সামনে এখন দুইটা পথ আছে, হয় সে ওর কাছে যাবে অথবা সে ওর কাছে যাবে, কিংবা সিম্পলি এখানে কারেন্টের ডিভাইড হয়ে যেতে পারে। কিন্তু একটা জিনিস চিন্তা করো, এখানে যেহেতু ওর রোধ বলে দেওয়া নাই, সো আইডিয়াল কন্ডিশনের নিয়ম অনুযায়ী এই অ্যামিটারের রোধ জানি কত? 0 ওহমস। সো উপরে একটা 0 ওহমের রোধ আছে আর নিচে 5 ওহমের একটা রোধ আছে। সো কারেন্টের কি খায় দেয় কাজ নাই এই 5 ওহমের সাথে যুদ্ধ করতে যাবে? আসলে রোধ কি? বিদ্যুৎ পরিবহনে বাধা দেওয়ার প্রবণতা। সো এখানে 5 জন বাধা দিতেছে, এখানে কেউ বাধা দিচ্ছে না। সো কারেন্ট কিন্তু উপর দিয়ে চলে যাবে আসলে, ঠিক আছে? এবং তুল্যরোধের ক্যালকুলেশনে মনে রাখবো, তুল্যরোধের ক্যালকুলেশনে সেই সকল সার্কিটই কেবলমাত্র ইনক্লুডেড হবে যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। সো এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এইভাবে কারেন্ট যেহেতু চলে গেছে, সো আমার পুরো সার্কিটটা কিন্তু আসলে এইটুকু ঘটনার জন্য। যেই রোধের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয় না, সেই রোধটাকে যদি তুমি পুরোপুরি ভাবে সার্কিট থেকে তুলে দাও, তাহলে কিন্তু আসলে পাপ হবে না। অর্থাৎ তুমি যদি এই পুরো জিনিসটাকে মুছে ফেলো, তাহলে তোমার সার্কিটটা আগে যা ছিল সেই রকমই ভ্যালু ট্যালু সবকিছু শো করবে। সো পুরো জিনিসটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করে তারপরে আমরা বলি যে এই সার্কিটটাকে যদি আমি রিড্র করতে চাই, আমি এই 5 ওহমকে চাইলে তুলে দিতে পারবো। তুলে দেওয়ার নিয়ম কি? তার দুইটা প্রান্ত বিচ্ছিন্ন করে দেওয়া আর কি, শেষ। 5 ওহম উঠে গেছে। সো এই সার্কিট এখন কেমন হইলো? এখানে 5 ওহম, তারপরে একটা অ্যাম্পিয়ার, তারপরে এটা। তাহলে এইটা আর এটার মধ্যে কি কোনো তফাৎ আছে? নাই। কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে? 5, আর এখানে আছে 20, 20/5 4 অ্যাম্পিয়ার। সো এই অ্যামিটার যে কারেন্টটা দেখাবে সেটা কত হবে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট হবে, ঠিক আছে? আগে আমি বুঝাইতে পারছি যে অ্যামিটার যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে তার আইডিয়াল কন্ডিশনে রেজিস্ট্যান্স হয় 0, এবং যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে না তাকে আমরা সার্কিট থেকে তুলে বের করে ফেলবো, ঠিক আছে? এটা যারা এসএসসি তে পড়ি তাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, যারা ইন্টারে পড়ি তাদের জন্য ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো, অ্যামিটার এভাবে কোথায় কোথায় কানেক্টেড আছে না আছে সেই ব্যাপারটা। আচ্ছা, এই ভিডিওটা মোটামুটি ভাবে আসলে আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি।
এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি সম্পর্কে আরেকটু ডিটেইলসে জানতে চাও যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করে কিভাবে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে একটা অ্যামিটার, ওই অ্যামিটারকেই আমরা আবার 25 অ্যাম্পিয়ার কারেন্ট মাপাচ্ছি, এটা কিভাবে হয় সেটা যদি জানতে চাও, এবং পাল্লা বৃদ্ধি করার জন্য কি কি সূত্র ইউজ করতে হয়, শান্ট সম্পর্কে যদি তোমার ক্লিয়ার আইডিয়া দরকার হয়, তাহলে তুমি নিচে কমেন্ট বক্সে জানতে পারবে। এবং এই ভিডিওকে লাইক করো, কারণ লাইক করার মাধ্যমে তুমি ভিডিওটা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিতে পারো। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা এভরিওয়ান।